আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমাদের পাবনাতে একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট হচ্ছে, তো এতগুলো সাথী আপনারা আসছেন আলহামদুলিল্লাহ আমাদের ইনভাইটেশনে। এবং মজার ব্যাপার হচ্ছে এটা একটা পেইড প্রোগ্রাম ছিল, মেবি পাবনাতে এটা ফার্স্ট। তো এর আগে একটা প্রোগ্রাম হয়েছিল আলহামদুলিল্লাহ আমাদের ফ্রিল্যান্সার্স, পাবনা ফ্রিল্যান্সার্স টিমের মাধ্যমে আলহামদুলিল্লাহ। তো এটা আমাদের আইটি কমিউনিটির ওয়ান কাইন্ড অফ সেকেন্ড প্রোগ্রাম। তো এই প্রোগ্রামে আমরা আসলে পাবনা মুসলিম কমিউনিটি এককভাবে আয়োজন করতেছি, বিষয়টা এরকম না। এটা শুরুতে এই ক্রেডিটটা আমাদের দেওয়া উচিত ছিল, এটা আমি এর জন্য সরি। আমাদের এখানে পাবনার আইটির সবচেয়ে বৃহত্তর যে কমিউনিটি আছে সেটা হলো যে ফ্রিল্যান্সার্স পাবনা গ্রুপ, একটা গ্রুপ আছে ফ্রিল্যান্সার্স অফ পাবনা। সেখানকার যে টেক লিডার্স যে বড় ভাইরা আছে আমাদের সামনে আছে সবাই, তো ওনাদের উৎসাহ এবং সহযোগিতায় এই প্রোগ্রামটা হচ্ছে। আর একটা সংগঠন যে যারা আমাদেরকে খুব বেশি সাপোর্ট করছে সেটা হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটির সলভার গ্রিন নামে একটা যে অর্গানাইজেশন আছে, ওরাও আমাদের সাথে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছে। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া সবাইকে। তো আর ইতিমধ্যে আমাদের মাঝে যে প্রধান যে মেহমান যাদের কথাগুলো শোনার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের আব্দুল্লাহ ভাই এবং আমাদের আনিস ভাই সবাই এখানে আমাদের উপস্থিত আছেন। তো আমরা ওনাদের কাছ থেকে বেশি করে কথা শুনবো ইনশাআল্লাহ। তো ফার্স্টে আমাদের যে ক্যারিয়ার অপরচুনিটি ইন আইটি, হাউ টু স্টার্ট, এই আলোচনাটা আমাদের ফার্স্টে হলে ভালো হতো। সাদ্দাম ভাইয়ের আলোচনাটা এর পরে ছিল, তো উনি অনেক আলোচনায় আমার আলোচনাগুলো করে ফেলছে, সো সেশনটা এমনভাবে বুঝতে পারছি না। আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে সিনিয়র বড় ভাইরা আছেন, ওনারা এত পরিমাণে সিনিয়র, মানে আমাদের বসদের বস ওনারা, ওনাদের সামনে কথা বলতে একটু আনইজি লাগতেছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন কিছুটা যেন আমরা শেয়ার করতে পারি আমাদের এক্সপিরিয়েন্সগুলো। তো আমার পরিচয়, আমি মোহাম্মদ হাফিজুর রহমান, আমার ছোট্ট একটা প্রতিষ্ঠান আছে মিরপুর 12 পল্লবীতে আমার অফিস, আমার কোম্পানির নাম হচ্ছে অর্ডেভস। আর আমি বেসিক্যালি স্যাস নিয়ে কাজ করতেছি, আপনার টার্মের সাথে পরিচিত আছেন আশা করি। এবং এই পাবনা মুসলিম কমিউনিটিতে আমি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করতেছি। তো এখন আমাদের যে বিষয়টা একটু জানা দরকার, যে আপনারা অডিয়েন্সের মধ্যে যারা আমরা আলোচনা শুনতেছি, তো এদের মধ্যে অলরেডি আইটিতে কাজ করি এরকম কে কে আছে, একটু যদি হাত তুলতাম যে অলরেডি আইটিতে কাজ করি। আলহামদুলিল্লাহ অনেকেই আছেন যারা আইটিতে কাজ করেন, অধিকাংশই তো আইটিতে কাজ করে। তো আমার সেশনটা একদম বিগিনার্সদের জন্য, আপনাদের তো বোরিং লাগবে, কি করা যায় তাহলে এখন? আর একদম ফ্রেশ আর আইটিতে কাজ করি না এরকম থেকে আছে, আমার সেশনটা এদের জন্য, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। একদম বিগিনার্সদের জন্য। তো একটু ডিসটার্ব করি, আমাদের ভাইয়ারা যদি কিছু মনে না করেন, আমাদের এই লাস্টের 2 রোটা ছিল আমাদের ফিমেল বোনদের জন্য, একটু কিসের জন্য ওনাদের জন্য রিজার্ভ ছিল, আমরা একটু এই 2টা রোজ ছেড়ে দিব, তাইলে একটু সহজ হবে আমাদের জন্য, এটা সুন্দর হবে ইনশাআল্লাহ। পিছনে যাওয়া যেতে পারে, বাম পাশে আসা যেতে পারে, অথবা সামনে চিপ খালি আছে আসা যেতে পারে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তো তাহলে ইনফরমেশন টেকনোলজি যে টার্মটা, এই টার্মটা বলতে আসলে আমরা কি বুঝি, এটারও কিন্তু একটা ডেফিনেশন আছে, তাই না? যেটাকে আমরা আইটি বলতেছি, ইনফরমেশন টেকনোলজি। মজার ব্যাপার হচ্ছে আমাদের গভর্নমেন্ট চাচ্ছে যে এই টার্মগুলোকে পরিচিত করে দেওয়ার জন্য আইসিটির মধ্যে এই টপিকের উপর আইসিটির একদম কোশ্চেন আসে, আমার মনে আছে। আইসিটি আপনারা পড়ছেন না ইন্টারমিডিয়েট থেকে রিসেন্টলি যারা, আইসিটি এটার ডেফিনেশন আছে। অর্থাৎ ইনফরমেশন অনেক ভ্যালুয়েবল একটা অ্যাসেট, রাইট? বর্তমান সময়ে যে ইনফরমেশন বা তথ্য প্রযুক্তির একটা বিপ্লব হচ্ছে আমরা বলি, এবং ওই কান্ট্রিগুলোকে, ওই প্রতিষ্ঠানগুলোকে আমরা সবচেয়ে পাওয়ারফুল বলে বিবেচিত করি যাদের কাছে ইনফরমেশনের অ্যাভেইলেবিলিটিটা কি আছে, খুব বেশি আছে। এটা আমার সাথে একমত কিনা আপনারা? ইনফরমেশনের অ্যাভেইলেবিলিটি যাদের মধ্যে বেশি আছে তারা বিভিন্নভাবে আমাদেরকে ডমিনেট করে। তাহলে এই সাবজেক্টটা নিয়ে, এই টেকনোলজিটা নিয়ে যারা কাজ করে তাদের মর্যাদা বা তাদের অবস্থানটাও তো একটু ভালো লেভেলের হওয়া উচিত। মানে আমি খুব সিম্পলি বোঝাতে চেষ্টা করতেছি, আপনারা বুঝতে পারতেছেন কিনা? যেহেতু ইনফরমেশন একটা ভ্যালুয়েবল অ্যাসেট,
এবং এটা একটা বিগ অ্যাসেট। সো ইনফরমেশন টেকনোলজির সাথে রিলেটেড যারাই আছি এরাও ভ্যালুয়েবল। সো এখন আমরা সামনে দেখবো যে ইনশাআল্লাহ কিভাবে এই মানে আমাদের এই জায়গাটাতে আমরা একটু ভালো করতে পারি, কিভাবে আমরা আসতে পারি, অলরেডি যারা কাজ করতেছি তারা কিভাবে নেক্সট লেভেলে যেতে পারি, এই ধরনের হালকা পাতলা কিছু কিছু কথাবার্তা এখানে আছে। এখানে স্লাইডের মধ্যে দেখা যাচ্ছে কিনা স্পষ্ট লাইটের কারণে আমাদের মার্কেট সাইজ নিয়ে একটু কথা বলা আছে। তো এই ডেসক্রিপটিভ ব্যাপারগুলোকে আমরা খুব বেশি আলোচনা করব না, স্লাইড শেয়ার করা হবে, আপনারা এটা আলোচনা মানে দেখে নেবেন পরে ইনশাআল্লাহ। তো এইখানে যে কথাটা বলা হচ্ছে why choose IT as a career, একটু স্পেলিং মিস্টেক আছে, সরি। এখানে আমরা যেটা বলতেছি যে হাই ডিমান্ড ফর আইটি প্রফেশনালস ওয়ার্ল্ড ওয়াইড। আইটি প্রফেশনালসদের শুধু আমাদের দেশে না, ফুল ওয়ার্ল্ড ওয়াইডে ব্যাপক চাহিদা আছে, তাই না? আমরা এই চাহিদার লেভেলটা বোঝার জন্য কিছু এক্সাম্পল আমাদের দিতে হয়, যে এক্সাম্পলগুলো আমরা ওইরকম ভাবে দিতে পছন্দ করি না, কিন্তু ফ্রেশারদের জন্য এটা দরকার। যেমন আমরা একটা গভর্নমেন্ট জবের জন্য খুব আমরা আশা পোষণ করি, ভালো লাগে আমাদের কাছে, তাই না? সিকিউর জব, অনেক ভালো স্যালারি পাওয়া যায়, কিন্তু হাই ডিমান্ড আইটি প্রফেশনালস ওয়ার্ল্ড ওয়াইড কথাটার মধ্যে যেটা বোঝাচ্ছে যে এটা ডিমান্ডটা অনেক বেশি, ওয়ার্ল্ডে ব্যাপক ডিমান্ড আছে এখানে। ইভেন এইখানে যারা ভালো করে মিড রেঞ্জের বা হায়ার মিড রেঞ্জের বা সিনিয়র লেভেলের, এনাদের স্যালারিটা আমাদের দেশের গভর্নমেন্ট স্কেলের যে বেস্ট স্যালারি তাদের থেকে অনেক গুণ বেশি হয়। আচ্ছা, এরপরে বলছি যে ডাইভার্স ক্যারিয়ার পাথ। এখানে অনেক অনেক ক্যারিয়ারের অপরচুনিটি এবং সেক্টরগুলো আছে, ব্যাপক সেক্টর আছে, অনেকগুলো সেক্টর আছে, শত শত সেক্টর আছে এখানে। আমি যে কোনো একটা সেক্টরের যে কোনো একটা পোর্শনের উপর যদি আমি স্কিলটা ডেভেলপ করি, সেটা ইনশাআল্লাহ আমাদের জন্য এনাফ হতে পারে। এর মধ্যে আমাদের ডেভেলপমেন্ট আছে, নেটওয়ার্কিং আছে, সাইবার সিকিউরিটি, আরো অনেক গ্রাফিক্স ডিজাইন, এগুলো আছে, সামনে আসবে ইনশাআল্লাহ। এখানে স্যালারির কথা বলা হচ্ছে, কন্টিনিউয়াস লার্নিং এন্ড ইনোভেশন। আরেকটা মজার ব্যাপার হচ্ছে আইটিতে যখন আমরা কাজ করব আমাদের লার্নিং স্কোপটা অনেক বেশি, প্রতিনিয়ত আমাদেরকে অনেক কিছু শিখতে হয়, শেখার ব্যাপারটা অনেক মজার এবং অনেক আকর্ষণীয় একটা ব্যাপার, যে আমরা অনেক কিছু আবিষ্কার করতে পারি লার্নিং গুলোর মাধ্যমে। তো মেজর সেক্টর নিয়ে যদি কথা বলি, আইটিতে মেজর যে সেক্টরগুলোকে যেটাকে খুব বড় ভাবে যদি আমি ক্যাটাগরাইজ করি, তাহলে এখানে ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের কথা আসতেছে, গ্রাফিক্স ডিজাইনের কথা আসতেছে। ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট বলতে বোঝাচ্ছে যে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এই বিষয়গুলো। গ্রাফিক্স ডিজাইন নিয়ে অলরেডি আমাদের সাদ্দাম ভাই কথা বলেছে। ডিজিটাল মার্কেটিং আছে, গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং এর উপরে সেপারেট, এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট, তিনটা টপিকের উপরে সামনে আমাদের সেশন থাকবে। আমি খুব হালকা করে ব্রিফ করে যাব ইনশাআল্লাহ। তো ফার্স্টের যে সেক্টরটা প্রোগ্রামিং এন্ড টেকনোলজি, প্রোগ্রামিং এন্ড টেকনোলজির মধ্যে অনেকগুলো স্কোপ আমরা এখানে দেখতে পাচ্ছি। যে আমাদের ওয়েবসাইট, আমরা যে বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলো ভিজিট করি, ওয়েবসাইট ডেভেলপমেন্টের ব্যাপার থাকে এখানে, সফটওয়্যার ডেভেলপমেন্টের ব্যাপার থাকে, গেম ডেভেলপমেন্টের ব্যাপার থাকে, ইভেন ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, যারা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড নিয়ে যারা কাজ করে, এই ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের ব্যাপার আছে, মোবাইল অ্যাপস এর ব্যাপার আছে। তো এরপরে আমাদের প্রোগ্রামিং টেকনোলজির মধ্যে বিভিন্ন সিআরএম বা থার্ড পার্টি যে অ্যাপ্লিকেশনগুলো আছে, আমরা অনেক সময় ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা ই কমার্স ওয়েবসাইট বানাই, রাইট? এর মধ্যে কমার্স আছে, উইক্স আছে, ওয়েব ফ্লো আছে, শপিফাই আছে, এই ধরনের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। এগুলো আমাদের প্রোগ্রামিং অ্যান্ড টেকনোলজির মধ্যে এই ডিপার্টমেন্টগুলো করতেছে। সাপোর্ট অ্যান্ড সাইবার সিকিউরিটির মধ্যে ডেভঅপস, টেকনিক্যাল সাপোর্ট, বিভিন্ন কিছু আছে। এরপর কিউএ একটা কথা বলা হচ্ছে, ইউজার টেস্টিং। সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যে কিউএ এবং ইউজার টেস্টিং এই বিষয়টা নিয়ে মানে আমাদেরকে বিশেষভাবে একটু নোট নেওয়া দরকার। আচ্ছা, আপনারা যে নোট বুকটা দেন সেগুলোতে নোট করতেছেন কিনা দেখি তো একটু, মানে উঁচু করেন তো, কে কতটুকু লিখছেন এখন পর্যন্ত। এই সেমিনারে অনেক সময় আমরা মনে করি যে আমাদেরকে মনে হয় একটা স্কিল, মানে আমাদের কাছে অনেক কোশ্চেন আসছে যে ভাই আপনারা কি শেখাবেন এই সেমিনার থেকে। আসলে সেমিনার থেকে নির্দিষ্ট একটা টপিক কিন্তু শেখানো হয় না, এখানে শেখানো হয় কিছু কিওয়ার্ড। কিওয়ার্ড কাকে বলে? কে একজন বলতে পারবেন কিওয়ার্ড কি জিনিস, কাকে বলি? বলে তো। মূল পয়েন্টস বা এমন কিছু কিছু পয়েন্ট যেটার অনেক এক্সপ্লেনেশন আছে, বা যেটা সার্চ দিয়ে আমি অনেক কিছু আসলে জানবো, এখান থেকে ওই কিওয়ার্ড গুলো নোট করে নেওয়ার মতো ব্যাপার। এক একটা কিওয়ার্ড বা এক একটা টপিক শেখার জন্য 3 মান্থ 6 মান্থ টাইম দরকার। তো সেটা আমরা একটা 20 মিনিটের সেশনের মধ্যে সেটা আমরা কিভাবে কমপ্লিট করব? তো আমাদেরকে যেটা করতে হবে, এই কিওয়ার্ড গুলোকে নোট করে নিয়ে যেতে হবে,
এটা নিয়ে আরো সিনিয়রদেরকে কোশ্চেন করতে হবে, আমাদের কমিউনিটিতে জানতে হবে, গুগলে সার্চ করতে হবে, ইউটিউবে সার্চ করতে হবে, চ্যাট জিপিটিকে বলতে হবে এই সম্পর্কে আমাকে আরো কিছু বলো ডিটেলস। এই কাজগুলো, এই কিওয়ার্ড গুলো নেওয়ার জন্য আমরা এখানে আসি। লাস্টে ইনশাআল্লাহ আমরা একটা পুরস্কারের সেশন রাখবো, যার পেজ যত বেশি সংখ্যক লিখছে তাকে আমরা ইনশাআল্লাহ একটা পুরস্কার দেব। তো যাই হোক, কিওয়ার্ড বলতে আমরা যেটা বুঝাই যে সফটওয়্যার ডেভেলপমেন্টের নন টেকনিক্যাল হয়েও অনেক সময় আমরা যদি এই সফটওয়্যার ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে অ্যাক্সেস পেতে চাই, কিওএ একটা গুরুত্বপূর্ণ ক্যারিয়ার অপশন তাদের জন্য হতে পারে। এবং আমি যতটুকু জেনেছি ইউএসএ তে এটা ব্যাপক ডিমান্ড, সব দেশেই ডিমান্ড এটা, বিশেষভাবে ইউএসএ তে আমি এটা বলছি এই জন্য যে আমাদের অনেক সিনিয়রকে আমরা দেখেছি যে নন টেকনিক্যাল মানে আইটি ব্যাকগ্রাউন্ডের না, বাট এই 3 মান্থ 6 মান্থের একটা কোর্স করে তারা কিউএর একটা ভালো জব, হ্যান্ডসাম স্যালারি একটা জব তারা এখানে মানে করতে পারতেছে। সো এই টার্মটা আমরা বিশেষভাবে একটু নোট করব। তো এটা গেল প্রোগ্রামিং এন্ড টেকনোলজি রিলেটেড ব্যাপার। গ্রাফিক্স ডিজাইন রিলেটেড অলরেডি আমার সাদ্দাম ভাই খুব সুন্দর করে কথা বলছেন, এটা স্কিপ করে গেলাম। ডিজিটাল মার্কেটিং নিয়ে আরেক বস সামনেই বসে আছেন, উনি একটু বিস্তারিত বলবেন, ঠিক আছে? এরপরে যদি একটু বলি মানে ওনার কথা কোন পয়েন্টগুলোকে আপনারা ফোকাস দিবেন সেটা আমি একটু আগে বলে যাচ্ছি। যেরকম এসইও নিয়ে, এসইও একটা বিশাল ডিপার্টমেন্ট, তাই না? আপনারা অনেকে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন। তো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই এসইওর আবার অনেক ভাগ আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, ফেসবুক আছে, ফেসবুক অ্যাডস আছে, ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন লিড কালেকশন আছে, লিঙ্কডইন অ্যাডস আছে, অনেক কিছু আছে এটার মধ্যে। কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে আপনার ব্লগিং, ভিডিও মার্কেটিং। এই ব্লগিং ভিডিও মার্কেটিং গুলো আগে আমরা অতটা বুঝতাম না, ইদানিং মনে হয় কি ভালো বুঝি, তাই না? ব্লগিং এর ইম্পর্টেন্সটা কত বেশি, কত। এই যে ইন্ডিয়ান একটা নির্বাচনের আগে কি যেন নাম, ধ্রুবরাঠির কথা জানি, এটা কি একটা পাওয়ার, তাই না? এটা কিভাবে আসছে, এটা জিনিসটা কি ছিল আসলে, কি ছিল এটা? ওর তো নিজস্ব কোনো মানে এটা মিডিয়া না, বা ওটা নিউজ পোর্টাল না, এনটিভি না, যমুনার মতো নিউজ না, বাট ও একটা পার্সোনাল চ্যানেল দিয়ে কি পরিমাণ সারা জায়গাতে পারছে, তাই না? এই বিষয়গুলোকে এই যে ব্লগিং বা ভিডিও মার্কেটিং এর মধ্যে আসতেছে। এরপরে ইমেইল মার্কেটিং, অটোমেশন, এই জিনিসগুলো হচ্ছে আপনার আমরা যখন সেলস জেনারেট করতে চাই, আমার একটা বিজনেস আছে, বিজনেস থাকলে তো হবে না, সেলস তো আসতে হবে নাকি? তো সেলস গুলো কিভাবে আসবে, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট গুলো কিভাবে পাবো? আমাদের প্রিভিয়াস বক্তা যে কথাগুলো বলে গেলেন যে আমাদের ক্লায়েন্ট, একটা বইয়ের মধ্যে পড়েছিলাম, এটা মেবি বইটার নাম রিচ ড্যাড পোর ড্যাড। আপনারা কেউ বইটা পড়ছেন কেউ এখানে? রিচ ড্যাড পোর ড্যাড। এইখানে একজন রাইটার যিনি, উনি এই কথাটা বলছেন যে মার্কেটিং বা সেলস স্কিল এমন একটা স্কিল প্রত্যেকটা ব্যক্তির এটা জানা দরকার। মানে প্রত্যেকটা ব্যক্তির কেমন, একজন রাইটার সে তারও এটা জানা দরকার, একজন ডক্টর তার এটা জানা দরকার, সেলস স্কিল, সেলসের উপরে তার ট্রেনিং নেওয়া দরকার। মার্কেটিং জিনিসটার সাথে অনেক সময় আমাদের মনের মধ্যে একটা মানে নেগেটিভ ওয়ার্ড জড়ায় আছে, আচ্ছা মার্কেটিং করে ভাই, মার্কেটিং জিনিসটা ওইরকম কিছু না। আপনি যদি একটা কোম্পানির ফাউন্ডার হতে চান, মার্কেটিং আপনাকে জানতে হবে। মার্কেটিং স্কিল যাদের মধ্যে আছে ওরাই মানে এজ এ ফাউন্ডার হিসেবে একটা কোম্পানি বিল্ড করার জন্য তাদের এই স্কিলটা খুব ব্যাপকভাবে কাজে লাগে, ঠিক আছে? আমি যদিও সফটওয়্যার ডেভেলপার একজন, তো আমার লাইফের ইউনিভার্সিটির পরে ইউনিভার্সিটি লাইফ থেকে ফার্স্ট যে আমি কোর্সটা করি সেটা হচ্ছে এসইওর উপরে। যদিও আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি, সিএসসি ডিপার্টমেন্ট থেকে। আচ্ছা, তো এটা নিয়ে একটু সংক্ষেপে বলি, মানে শেষ করে দিই। তো ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারটাতে আমাদের সিরিয়াস হতে হবে, এবং এইটাতে এমন ব্যাপার আছে যে এইটা নির্দিষ্ট ছোট্ট একটা পোর্শনের উপরেও যদি আমি স্কিল হই, আমরা অনেক সময় মনে করি যে এত বড় সাগর, তো এই সাগরের মধ্যে আমার মনে হয় সব শিখতে হবে। ডিজিটাল মার্কেটিং মানে আমাকে লিখতে হবে 3 মাসের মধ্যে, মানে আজকে থেকে স্টার্ট করলাম, 3 মাস পরে আমার নামের সাথে লিখবো আই এম এ ডিজিটাল মার্কেটার। এইটা আমাদের অনেকের কনসেপ্ট আছে, তাই না? এবং লিখেও দিই আসলে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটার লিখে দিই। আসলে ব্যাপারগুলো এত সোজা না। এই ব্যাপারের উপরে আমরা যদি ডিজিটাল মার্কেটিং এর একটা ছোট্ট একটা পার্টের উপরেও যদি আমি এক্সপার্টাইজ অর্জন করতে পারি 6 মান্থের মধ্যে, লাইক আমি ফেসবুক অ্যাডস এক্সপার্ট, ঠিক আছে, আমি লিঙ্কডইন লিড কালেকশন এক্সপার্ট, তো এইটা অনেক বড় কিছু। এবং এইটা দিয়ে আপনি সারা জীবন মানে এটা করে খাওয়ার মতো একটা ব্যাপার।
মানে জাস্ট আমি একটু ফানি করে বলতেছি আর কি। সো আমাদের মাইন্ডসেটটা থাকতে হবে যে আমাদের খুব ছোট্ট একটা পোর্শনকে টার্গেট করব, সেই পোর্শনটা কি সেটা আমাকে ডিফাইন করতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে সামনে আগাতে হবে। ওকে, নেক্সটে যেটা, আচ্ছা, রোড ম্যাপ টু স্টার্ট ইউর আইটি ক্যারিয়ার। এখানে ফার্স্টে আমি একটু ইন্ট্রো দেওয়ার চেষ্টা করলাম যে আসলে মেজর সেক্টরগুলো কি এবং প্রত্যেকটা সেক্টরের অধীনে কতগুলো সাবসেক্টর এখানে কাজ করে বা আছে। তো এখন রোড ম্যাপ বলতে যেটা বোঝায়, মানে এই স্লাইডটা যদি বুঝতে পারি আমার সেশনটা শেষ। এই স্লাইডটা খুব মনোযোগ দিয়ে আমরা দেখব। এখানে ফার্স্টে যেটা বলা হয়েছে আইডেন্টিফাই ইন্টারেস্ট এরিয়া। এখন আমরা তো অনেকগুলো সেক্টর দেখলাম, তাই না? অনেক কোশ্চেন আসছে এই পর্যন্ত, মানে আমি পার্সোনালি ফেস করছি, ভাই আমি কোথায় কাজ করব, কোনটা আমার জন্য ভালো। এই কোশ্চেনটা আপনাদের মনে আছে কিনা, কার কার আছে একটু হাতে তুলুন তো। যে ভাই আইটি তো অনেক আকর্ষণীয় ব্যাপার, তা আমি কোথায় যাব, আমি কোনটাতে কাজ করব, অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো বেসিক্যালি এখানে যেটা করতে হবে, মানে অনেক কিছুই একটু একটু করে বোঝাতে হবে। মানে স্টার্টিং এর ক্ষেত্রে আমাকে দেখতে হবে, আচ্ছা এই জিনিসটা কিভাবে কাজ করে, এই জিনিসটা কি। আচ্ছা একটা ওয়েবসাইট বানাতে হবে আমার, ওয়ার্ডপ্রেস দিয়ে বা যে কোনো ভাবে আমি একটা ছোট ওয়েবসাইট বানাই ফেলতে পারি কিনা। আপনি ওয়ার্ডপ্রেস বানাবেন ও একটা ওয়েবসাইট বানাবেন, ওয়েবসাইটের মধ্যে আপনার একটা লোগো দরকার হবে, আপনি একটা ব্যানারের ইমেজ দরকার হবে। আপনি কিন্তু এই যে গ্রাফিক্স ডিজাইনের মধ্যে চলে গেলেন, আপনি একটা ব্যানারের ইমেজটাকে আপনি এডিট করলেন, আপনি এই ওয়েবসাইটটা করলেন, ওয়েবসাইটের মধ্যে এইটা সার্চ ইঞ্জিন অপটিমাইজড হলো কিনা, এটা মেটা ট্যাগগুলো ঠিকঠাক মতো দিলেন কিনা, টাইটেল ট্যাগগুলো ঠিকঠাক মতো দিলেন কিনা, আরো কি কি বিষয়ে ফোকাস দেওয়া দরকার ছিল, আপনি কিন্তু গ্রাফিক্স ডিজাইনের মধ্যে চলে গেলেন। তো একটু 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 করে ফার্স্টে আপনাকে হয়তো অনেকগুলো সেক্টরেই একটু নাড়াচাড়া করতে হবে, আপনাকে দেখতে হবে যে আসলে কোন বিষয়টা আমার ডিপলি আমার মধ্যে ভালো লাগে। এই একটা 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 করে দেখতে গিয়েই আপনার মনে হবে যে এই বিষয়টার উপরে আমি এক্সপার্টাইজ অর্জন করি, তখন আপনাকে ওইটার উপরে খুব বেশি ফোকাস হবে। এটা আসলে অনেকে আমার এই কথার সাথে দ্বিমত হতে পারে, এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে, এটা আমার অপিনিয়ন বললাম। এরপরে যে কথাটা বলা হচ্ছে আমাকে বেসিকটা শিখতে হবে। বেসিক কোথা থেকে শিখবো, কোর্সের আছে কিনা, বেসিকটা কোথা থেকে শিখবো। এখানে অনেক ধরনের ফ্রি কোর্স আছে, অনেক পেইড কোর্স আছে। একসময় আমাদের দেশে ইন্টারনেটের অ্যাক্সেস খুব ভালো ছিল না, মানে সেটা খুব আগের জামানার কথা, আগের দিনের গল্প না। রাসেল আহমেদ ভাইয়ের নাম কে কে জানে? রাসেল আহমেদ কোন জেলার মানুষ? আমাদের নিকটবর্তী না? রাসেল ভাই এলাকায় থাকলে অবশ্যই ওনাকে আমি দাওয়াত করতাম। এখন থাকে কোথায়? তুরস্কে, তাই না? ক্যারিয়ারের স্টার্টিংটা কেমন ভাবে গেছিল? অনেক প্রাউডলি বলে, ওনার গল্প আমাদের বলতে তো লজ্জা নেই। পরীক্ষা দেওয়ার জন্য সুপারি গাছে উঠতেন, অন্যের গাছে সুপারি পেরে দিতেন, সেই সুপারি বিক্রি করার টাকা দিয়ে কিছু একটা করতেন। রাসেল ভাইকে তো চেনে না? রাসেল আহমেদ ভাই, উনি এখন থাকে কোন দেশে জানো? তুরস্কে থাকে এবং অনেক ভালো একটা অবস্থানে আছে। তো ওনার গল্পগুলো শুনছি যে উনি সাইবার ক্যাফেতে গিয়ে গিয়ে খুব মানে স্লো ইন্টারনেট দিয়ে সার্চ করে করে ওয়েব ডিজাইন শিখছেন, HTML শিখছেন, CSS শিখছেন, জাভাস্ক্রিপ্ট শিখছেন। শুধু শিখেন নাই, অনেকটাই শিখেছেন। আমাদের মতো অনেক যারা সিএসসি তে পড়ছি আমরাও ওনার ভিডিও দেখে অনেক কিছু শিখছি না, এখানে অনেকেই আমরা এটা শিখছি। সো এই জিনিসটাকে বলা হচ্ছে আগের সময় তো কোর্সগুলো খুব মানে পাওয়া যেত না, ইন্টারনেট ছিল না। এখন ইন্টারনেট সবার ফোনে আছে, সবার ফোনে ইন্টারনেট আছে, বাট ইন্টারনেট গুলো দিয়ে আমরা কি কাজ করি? অনেক বেশি ফেসবুক চালাই, যদি আমাদের অ্যাপস এর হিস্টোরি টাইমটা দেখি, আমরা ফেসবুক চালাই, ইউটিউব চালাই, এই কাজগুলাই করি, অনেক ভালো ভালো কাজ করি নাকি? তো এই কাজগুলো হয়তো আমরা নেটওয়ার্কিং এর জন্য আমরা করতে পারি, বাট এই যে হাজার হাজার ফ্রি কোর্স আছে, সেই ফ্রি কোর্সের মাধ্যমে কিন্তু আপনি বিগিনার্স থেকে মিড লেভেল পর্যন্ত আপনি পৌঁছে যেতে পারবেন। মিড রেঞ্জ থেকে হায়ার রেঞ্জ পৌঁছাতে পারবেন না, এখানে আপনার পেইড কোর্স লাগবে, আপনার মেন্টরশিপ লাগবে, অনেক কিছু লাগবে। বাট মিড রেঞ্জ পর্যন্ত আমরা কেন যাচ্ছি না? আমার কোশ্চেনটাকে আমরা বুঝতে পারছি কিনা? মিড রেঞ্জ পর্যন্ত যাওয়ার জন্য অসংখ্য কোর্স আছে। এই উডামির কথা বলতেছি, উডামিটা কেউ লিখছেন খাতায়? নতুন যারা, উডামি একটা কোর্স পারচেজ প্ল্যাটফর্ম, এখানে $9.99 বিভিন্ন কোর্স পাওয়া যায়। আচ্ছা আমি $9.99 একা কিনলাম না, আমরা তিন বন্ধু একসাথে মিলে এরপর একটা কোর্স করি, করা যায় না এরকম ভাবে? আপনার ডলার নেই, আপনি সিনিয়র কোনো ভাইকে বলেন না, আপনার আশেপাশে যারা আছে যে ভাই আপনার একটা কোর্স লাগবে, আপনি যদি একটু পারচেজ করে দিতেন, এই যে স্পিচ দিলেন সাদ্দাম ভাই, ওনাকে বলেন না, ঠিক আছে? অসংখ্য কার্ড নিয়ে ওনারা আছেন, ইনশাআল্লাহ আমাদেরকে বলেন, মেসেজ দেন, দেখেন আমরা কি করি। তো এই পেইড কোর্স গুলো অনেক সময় মনে করি যে কি ও আল্লাহ, শেখার জন্য তো টাকা খরচ করা যাবে না, গুনাহ হতে পারে। ভাই হাসলেন কেন? সত্যি কথা এটা। এই আমি কোশ্চেনের সম্মুখীন হয়েছি, স্ক্রিনশট দেখালাম। 200 টাকা কেন নেবেন? 200 টাকা কেন নেবেন ভাই? বিরিয়ানি কি দিবেন?
কোশ্চেন আসছে না আমাদের মেসেজে রিপ্লাই যারা দিচ্ছেন? শেখার জন্য যে আমি একটা, এটা আমাদের এই অ্যারেঞ্জমেন্টটা করার গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্য ছিল যে শেখার জন্য 2টা পয়সা খরচ করি। আপনাদের এখানে যারা আছেন এরকম আমার ধারণা মতে মানে 15 জন থেকে 20 জনের বেশি মানুষ আছে যারা মান্থলি 5 লাখ প্লাস আর্ন করে। আমি তো স্বপ্নেও দেখতেছি না সেটা, স্বপ্নেও দেখতেছি না তো সেটা। বিসিএস ক্যাডাররা দুর্নীতি করা ছাড়াই এমন আর্ন করতে পারবে? হ্যাঁ, বউয়ের ডিমান্ডই পূরণ করতে পারবে না, এইটা ট্রু কথা। তো আপনি কেন এই মানে স্কিল ডেভেলপমেন্টের পিছনে আপনি ইনভেস্ট করতে চান না? 200 টাকা কি ইনভেস্ট হলো, 500 টাকা ইনভেস্ট হলো, $9.99 মানে 1000 টাকা। আপনি কি এক সপ্তাহে 1000 টাকা করেন না? তো কেন এই কোর্সটা কিনলেন না? তো প্রত্যেকটা ব্যক্তির, এর আগে এক ভাইয়ের আলোচনা শুনছিলাম, উনি বলছেন যে যারা প্রফেশনাল তাদের ইয়ারলি একটা বাজেট থাকা উচিত, আমি স্কিল ডেভেলপমেন্টের পিছনে ইনভেস্ট করব। কোথায় কোথায়? স্কিল ডেভেলপমেন্টের পিছনে কোর্স কিনবো, মেন্টরশিপ নিব, অনেক সিনিয়রের কাছে যাব, সেমিনারে পার্টিসিপেট করব। এই বাজেটটা আপনার থাকতে হবে। কোন বছরে যদি আপনি এইটা না করেন, ঠিক আছে, জোর করে আপনাকে এটা করতে হবে। এই টাকাগুলো তো পড়ে আছে, ওই লিভ জমে না, লিভ জমা লিভ গুলো যেরকম মানে কেড়ে নিয়ে কোম্পানির কাছ থেকে খরচ করি আমরা, যারা জব করেন তারা জানেন এটা। সো আমাদেরকে যে কাজটা করতে হবে, এই একটা বাজেট করতে হবে স্কিল ডেভেলপমেন্টের পিছনে। এই যে যারা এখানে বসে আছে, গল্পটা বললাম 5 লাখ 10 লাখ, ইভেন এমন সিনিয়র বড় ভাইদের গল্প জানি যারা 4-5 জন 7 জন টিম মেম্বার নিয়ে একটা কোম্পানি দাঁড় করাইছে, যারা মান্থলি 1,30,00,000 রেভিনিউ জেনারেট করে। কয়জন মিলে? কুয়েটের এক বড় ভাই, কুয়েটের এখানে অনেকেই আছে, আমাদের কুয়েটের এক বড় ভাই। মজার ব্যাপার হচ্ছে নন টেকনিক্যাল, সিএসসি সাবজেক্টেও না। এর থেকে আর বেশি বলা যাবে না, তাহলে একটু সমস্যা হতে পারে। তো এত হাই ডিমান্ডিং একটা সেক্টরে আমি যখন ঢুকতে চাচ্ছি, আমাকে তো কিছু ইনভেস্টমেন্ট করতে হবে এখানে, নাকি? আমাদেরকে দেওয়ার কথা বলতেছে না। অনেকে কোশ্চেন করছে, ভাই আপনারা কোর্স করেন কেন? না, আমরা এখনো কোর্স করি না, বা ওরকম প্ল্যানও খুব তাড়াতাড়ি নেই, ভবিষ্যতে দেখা যাবে এটা হয় কিনা। তো যেটা বলতেছিলাম যে আমাদেরকে ফ্রি এবং পেইড কোর্স, ফ্রি কোর্সের একটা তালিকা করতে হবে, এরপর আমাদের পেইড কোর্সের মধ্যে যেতে হবে। এরপরে যেটা বলা হচ্ছে যে বিল প্রজেক্ট, আমি যে কোর্সগুলো কিনলাম, এই কোর্সগুলো কেনার মাধ্যমে আমাকে যেটা করতে হবে, আমাকে প্রজেক্ট ডেভেলপ করতে হবে। এই প্রজেক্টগুলো আমার পোর্টফোলিওতে আমি কাজে লাগাবো। প্রজেক্টগুলো আমি আমার পোর্টফোলিওতে, আমার সিভিতে এটাকে আমি উল্লেখ করবো, যেটা আমাদের ব্যাপক কাজে আসবে। ওকে, এরপরে বলা হচ্ছে ক্রিয়েট পোর্টফোলিও। এই যে কথাটা অলরেডি বলা হয়েছে যে আমি যে শিখলাম, শিখতেই প্রজেক্ট তৈরি করলাম। প্রজেক্ট করা মানে ওই অনেক আহামরি কিছু করতে হবে ভাই, এরকম না। আপনি একটা ওয়েবসাইট তৈরি, একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করবেন, আপনি শুধু এরকম একটা অ্যাপ্লিকেশন বানান যে আমার যত বন্ধু আছে, এই বন্ধুদের ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আমি ডাটাবেসে সেভ করে রাখবো, সেটা আমি সার্ভারে রাখবো, মোবাইল দিয়ে অ্যাক্সেস করবো, যখন যারা ফোন করার দরকার হবে আমি সেটা ইউজ করবো। আপনি এরকম একটা কিছু বানান, সিভিতে মেনশন করেন, খুব ছোট একটা জিনিস, আপনি টিউটোরিয়াল দেখে দেখে বানাইতে আপনার সর্বোচ্চ 15 দিন সময় লাগবে। আপনার পোর্টফোলিওতে একটা আইটেম যোগ হইলো যে আপনি এই ধরনের একটা কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা কন্ট্যাক্ট লিস্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনি করছেন, ঠিক আছে? এই ধরনের যারা গ্রাফিক্সের কাজ করেন, আপনার একটা ইভেন্ট হয়েছে, সেই ইভেন্টেরই একটা ছবি আপনি সুন্দর করে বানান। এখানে অনেক গ্রাফিক্স ডিজাইনার ভাইরা আছেন, তো তাদের এই জিনিসগুলো আপনি সোশ্যালে শেয়ার করেন। ওই বাইক নিয়ে ঘুরতে গেছেন, বাইকের উপর দাঁড়ায় একটা সেলফি তুলে এটা পোস্ট করছেন, ওইটা না করে আপনি খুব একটা সুন্দর ইমেজ ডিজাইন করছেন, আপনি ওইটা শেয়ার করেন। দেখবেন যে কমিউনিটিতে বিভিন্ন গ্রুপ আছে, হ্যাঁ, ফেসবুক গ্রুপ আছে, সেখানে আপনি শেয়ার করেন যে ভাই আমি তো এই জিনিসটা বানাইছি, এটা কেমন হয়েছে, আপনি একটু রিভিউ করে দেন। তো এখানে যেটা বলা হলো যে ক্রিয়েট পোর্টফোলিও, অর্থাৎ আমি গিটহাব, এই কথাটা একটু লিখে রাখেন যারা ডেভেলপমেন্টের রিলেটেড ইন্টারেস্টেড। গিটহাব কি জিনিস, এটা কি করে, এটা কোথায় কোথায় কাজে লাগে। পার্সোনাল ওয়েবসাইট, প্রত্যেকটা ব্যক্তির, আমি 2013 সালে বেসিস বিআইটিএম এ একটা কোর্স করি, ঠিক আছে, 2013 সালে। সেইখানে আমার ট্রেনার আলামিন চৌধুরী উনি বলছিলেন যে বর্তমান সময়ে 2013 সালের কথা বলছিলেন, প্রত্যেকটা ব্যক্তির একটা পার্সোনাল ওয়েবসাইট থাকা উচিত। আর এখানে তো আমরা আইটি প্রফেশনে ঢোকার চেষ্টা করতেছি, তো আমি একটা ওয়েবসাইট করবো, একটা ওয়েবসাইট কিভাবে করে সেগুলো আমরা শিখবো। এরপরে আসতেছে আমি যে কিছু কাজ করলাম, এরপর ইন্টার্নশিপ এন্ড ফ্রিল্যান্সিং। ইন্টার্নশিপের বিষয়টা আসতেছে আমি যখন কিছু কাজ করে ফেলবো, বা কিছু পোর্টফোলিও, কিছু কোর্স নিলাম, কিছু কাজ করলাম, এরপরে কাজগুলো করার পরে এইগুলোকে আমি ওয়েবসাইটে দিলাম, এরপরে আমি কিছু কোম্পানিতে ইন্টার্নশিপে ট্রাই করবো।
হ্যাঁ, বড় ভাইদের কোম্পানি আছে অথবা বিভিন্ন কোম্পানি যারা ইন্টার্নশিপের অফার করে তাদেরকে আমি আমার সিভিটা ড্রপ করব, তাদেরকে বলবো যে আমি এই কাজগুলো পারি, আমাকে স্কোপ দেওয়া যায় কিনা। আপনি দেখবেন অনেক কোম্পানি আছে যারা ইন্টার্নশিপের সুযোগ দেয়, এবং আমাদের এখানে আমরা এটা অ্যানাউন্স করছিলাম যে আমাদের অন স্পট জব অপরচুনিটি আছে। প্রান্ত ভাই আপনার আমাদের এটা মেবি আমরা ইভেন্ট শেষে আমরা এটা বসবো, ইভেন্ট শেষে যাদের সিভি নিয়ে আসছেন তাদের সাথে আমরা বসবো ইন্টার্নশিপের বিষয়টা নিয়ে। এরপরে আসতেছে আমাদের অ্যাপ্লাই ফর জবস। আমরা যে ইন্টার্নশিপ করলাম, ইন্টার্নশিপের পরে কিছু কিছু জায়গাতে আমি ফ্রিল্যান্সিং এ ট্রাই করতে পারি। ঠিক আছে, ফ্রিল্যান্সিং জিনিসটা একটু বেশ বড় জিনিস, লম্বা সময় নিয়ে কথা বলার মতো ব্যাপার। তো ফ্রিল্যান্সিং নিয়ে পরে আলোচনা করা যাবে। অ্যাপ্লাই ফর জবস, জবস কিছুদিন আমাকে জবও করতে হবে, এবং কিছুদিন না, এটা লম্বা সময় আমাকে জব করতে হবে। জবের এক্সপিরিয়েন্স ছাড়া আমরা অনেক সময় মনে করি যে আমি ফ্রিল্যান্সিং করবো, সারা জীবন ফ্রিল্যান্সার হয়েই আমি কাজ করবো। আসলে ফ্রিল্যান্সিং এটা একটা না, স্ট্রং আইডেন্টিটি না। আসলে ফ্রিল্যান্সিং এর মধ্যে অনেক রিস্ক ফ্যাক্টরও আছে। তো ফ্রিল্যান্সিংটা ক্যারিয়ার স্টার্টিং এর জন্য ঠিক আছে, বাট আমি যখন কিছুদিন ফ্রিল্যান্সিং করবো, 2 ইয়ার্স 3 ইয়ার্স ধরে আমি কাজ করবো, আমি অনেক কিছু শিখে ফেলবো, তখন এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে আমি একটা কোম্পানিতে জব করবো। তার কারণ যখন আপনি কোম্পানিগুলোতে যখন আপনি সিভি দিতে যান, ভাইবা দিবেন, আপনি যখন তাদেরকে বলবেন যে আমি ফ্রিল্যান্সিং এ 3 ইয়ার্স কাজ করছি, তো এই 3 ইয়ার্স কাজ করার যে গুণটা, এটাকে অনেক সময় অতটা গুরুত্বের সাথে দেখা হবে না। তার কারণ তারা দেখবে যে আপনার এখানে টিম ওয়ার্ক করার স্কিল আছে কিনা, টিম ম্যানেজমেন্ট স্কিল আছে কিনা, আপনি ওই অফিস টাইম মেইনটেইন করে, অফিসের প্রেশার মেইনটেইন করে আপনি কাজ করতে অভ্যস্ত কিনা। ফ্রিল্যান্সিং এ অনেক সময় আমরা বাসাতে শুয়ে বসে কাজ করি, টাইমটা অতটা মেইনটেইন করতে পারি না। বাট অফিস জবটা কিন্তু এরকম না, আপনাকে একটা সার্টেন টাইমেই কিন্তু এখানে যেতে হবে, অফিসে যেতে হবে। তো আপনি এটা তো অভ্যস্ত কিনা, এটা কিন্তু আপনার ক্যারিয়ার পাথে যখন আপনি মিড রেঞ্জ চলে যাবেন বা সিনিয়র রেঞ্জে চলে যাবেন, তখন কিন্তু এই স্কিলটা আপনার মধ্যে দরকার। আর এই স্কিলটা ফ্রিল্যান্সারদের মধ্যে এমনি এমনি আসে না। মানে আমি নিজে একটা ফ্রিল্যান্সার, তো মানে দীর্ঘদিন কাজ করছি, দেখি যে অফিস টাইম মেইনটেইন করা আমার জন্য খুব টাফ ব্যাপার হয়ে যায়। তো বাধ্য হয়ে কি করলাম, জব ট্রাই না করে ছোট একটা স্টার্টআপ দিয়ে কোম্পানি শুরু করে কাজ করতেছে। সেটাই বলতেছে আগে কি সাথে, যে বি ইওর ওন বস। আপনি যখন অনেক করলেন, ফ্রিল্যান্সিং করলেন, জব করলেন, এরপর আপনি যখন নিজে একটা কোম্পানি দাঁড় করাবেন, তো কোম্পানির মধ্যে আরো অনেক চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলো, এই যে আপনি জব থেকে যে বিষয়গুলো শিখলেন, ফ্রিল্যান্সিং থেকে যে বিষয়গুলো শিখলেন, এই জিনিসগুলো এসে দেখবেন যে এই যে কোম্পানি যখন দিচ্ছেন, এই এক্সপেরিয়েন্সগুলো আপনার এখানে কাজে লাগতেছে। তো যাই হোক, এখানে যেটা বলা হচ্ছে যে গ্রোথ অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন আইটি, এইখানে যদি আমি স্টার্ট করলাম, কোনোভাবে স্টার্ট করলাম, 3 মান্থ 6 মান্থ আমি পার করলাম, তো এরপরে আমি আরো ভালো করবো কিভাবে। এখানে যে কথাটা ফার্স্টে বলা হয়েছে কন্টিনিউয়াস লার্নিং। কেউ যদি মনে করেন যে আমি একটা স্কিল 3 মান্থ শিখে ফেললাম, ঠিক আছে, এরপরে কিবোর্ডে চাপ দিব আর ডলার প্রিন্ট হতে থাকবে, তো আইডিয়াটা একটু রং হবে। আমাকে লার্নিংটা অলওয়েজ টাইম এখানে কন্টিনিউ রাখতে হবে, অলওয়েজ টাইম। এবং এটা ভয়ও পাওয়া যাবে না। আপনি যে এটা যে কোনো ক্যারিয়ারের ক্ষেত্রে এটা সত্য, সরকারি চাকরিগুলো ছাড়া। আপনি যেখানে আপনি ডক্টর হন, ডক্টরের উপর কিন্তু রেগুলার পড়াশোনা করতে হবে। সো আইটিতে আপনি যত পড়াশোনা করবেন, আপনার স্কিলটা তত ডেভেলপ হবে। সার্টিফিকেশনের কথা বলা হচ্ছে, গুগল আছে, AWS সহ এরকম বড় বড় টেক কোম্পানি, জায়ান্ট কোম্পানিগুলো আমাদেরকে সার্টিফিকেশন দেয়। তো আমরা তাদের কাছ থেকে এই সার্টিফিকেশনগুলো, কিছু এক্সাম আছে, ভেন্ডর পরীক্ষা বলি, ভেন্ডর এক্সাম বলি, এই এক্সামগুলো আমরা দিয়ে আমরা কিছু সার্টিফিকেট ম্যানেজ করতে পারি। এই সার্টিফিকেটগুলো ফরেন জবের ক্ষেত্রে সিরিয়াসলি কাজে দেবে। এবং আমরা যখন ফ্রিল্যান্সিং করব, বা আমরা যখন বিভিন্ন বায়ারের সাথে কি করব, তার ওই আমার পোর্টফোলিওর মধ্যে যদি এটা শো করি, তখন অবশ্যই তারা আমাকে এক্সট্রা একটা ভ্যালু দিবে। এরপরে যেটা বলা হচ্ছে নেটওয়ার্কিং, জয়েন আইটি কমিউনিটিস। এই জিনিসটাকে মানে এইটা এতটা বেশি গুরুত্বপূর্ণ, মানে এর আগের যত কথাগুলো বললাম, এই কাজগুলো করতে গিয়ে আপনি ভুল করতে পারেন, আপনি মিস্টেক করতে পারেন, আপনার স্টেপগুলো ঠিক নাও হতে পারে। তো আপনি এই স্টেপগুলো আপনি করবেন কিভাবে, ওভারকাম করবেন কিভাবে, এই বিষয়ে আপনাকে আপনার সিনিয়র আপনাকে পথ দেখাবে। আর সিনিয়র পাবেন কোথা থেকে, কমিউনিটিতে জয়েন করতে হবে। আমাদের যে ফেসবুকে যেরকম পাবনা ফ্রিল্যান্সার্স অফ পাবনা নামে গ্রুপ আছে, আপনারা সেখানে পোস্ট করবেন। পোস্ট করলে দেখা যাবে যে সেখান থেকে বড় ভাইরা রিপ্লাই করতেছে আপনাকে। তাদের সাথে বসে একটু তাদের অফিসে যাওয়ার চেষ্টা করবেন, একটু সম্পর্ক বাড়ার চেষ্টা করবেন। মেসেজ তো শুধু অন্যদেরকে দেওয়া হয় নাকি? হ্যাঁ, আমি ছেলে মেয়ে মানুষদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করি। এটা না করে বড় ভাইদেরকে একটু মেসেজ দেন, তাকে একটু পটানোর চেষ্টা করেন, ভাই আপনার সাথে আমার বিরিয়ানি হাউজের বিরিয়ানি খাওয়ার অনেক দিনের শখ। বলছেন আমি কি কথাটা বললাম? এই কাজটা কোনোদিন করছেন আপনারা? কে কে করছেন হাত তোলেন তো।
এটা একটা বিগ ইনভেস্টমেন্ট, এটা কি জানেন আপনারা? আপনি বড় ভাইয়াকে বললেন যে ভাইয়া আপনার সাথে আমার একটা সেলফি তোলার এবং আপনার সাথে কফি খাওয়ার খুব শখ। তো আপনি যখন কফিটা খাইতে যাচ্ছেন, সে আপনাকে যে 20 মিনিট সময় দিল, এই 20 মিনিটের মধ্যে কমপক্ষে আপনি 20,000 টাকা রেসিট পাবেন। তার সে যদি 5টা পয়েন্ট বলে, 5টা পয়েন্ট 5,000 টাকা করে যদি হিসাব করেন, 25,000 টাকা রেসিট পাবেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে, এটা ঘটবে, এটা মাস্ট ঘটবে। আর সে এই যে সে 20 মিনিট সময় দিল, সে যখন কাজ করতো তার ওয়ার্কিং আওয়ারটা কত জানেন? সে হয়তো $50 পার আওয়ারে কাজ করে। 20 মিনিটের ভ্যালু এখন ক্যালকুলেশন করেন যে আপনি ওই 500 টাকার ইনভেস্টমেন্ট আপনি কত টাকা রিটার্ন পাইছেন। মজার ব্যাপার হচ্ছে বিলটা কিন্তু আপনাকে দিতে দিবে না ওই বড় ভাই, দিতে দেবে, বড় ভাইয়ের মান সম্মান থাকবে। হ্যাঁ, তাহলে কি কি লাভ হলো? কফি খাওয়া গেল, সেলফি তোলা গেল, এরপরে ওই যে 20-25,000 টাকার অ্যাসেটও পাওয়া গেল। আবার পরবর্তীতে ভাইকে সিভি দেওয়ার মতো অপশন তৈরি হলো, নেটওয়ার্কিং তৈরি হলো। এই বিষয়গুলোকে আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। লিঙ্কডইনের কথা বলা হয়েছে, বিস্তারিত কথা বলার সুযোগ নেই। মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট হান্টিং প্লেস হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইনে আমাদের অ্যাকাউন্ট করা দরকার। লিঙ্কডইনে কিভাবে অ্যাকাউন্ট করব, কিভাবে কাজ করব, কিভাবে কি করব, এটা নিয়ে পড়াশোনা করা দরকার। কয়েকদিনের 3 দিনের পড়াশোনা, ঠিক আছে? আপনারা একটু নোট করে নেন। এরপরে বিভিন্ন লিঙ্কডইন গ্রুপস আছে, বিভিন্ন টেক মিট আপস আছে। এই মিট আপগুলোতে আমরা জয়েন করব। প্রতি বছর চেষ্টা করবো 2-3টা মিট আপে জয়েন করার, ঠিক আছে? শুধু পাবনার মধ্যে না। আমাকে এক ভাই বলতেছিল আতেগুলো পাবনার সওয়াল চাইছে, মাইন্ড করে না, আমিও পাবনার, তো মানে এমন আইসে ভাই, ঢাকার বাইরে সেমিনার করতে যাইতে হবে, 5,000 টাকা খরচ করতে হবে, ঠিক আছে? আব্বার মানি ব্যাগ থেকে টাকা চুরি করছি না ছোটবেলায়, আমার কাছ থেকে জোর করে কাটছি না ছোটবেলায়, এই কাজগুলো কইরা আমাকে কাজ করতে হবে। আমি গত একটা মিটআপে করছিলাম, উনি হচ্ছে চিটাগাঙে, উনি একটা স্যাস বিল করছে। স্যাস সম্পর্কে হয়তো অনেকেই জানেন না, মানে এটা একটা বিগ অপরচুনিটি। তো ওনাকে কোশ্চেন করা হয়েছিল, আপনার কোম্পানিটাকে আপনি কিভাবে রান করেন? আমি মনে সময় একটু বেশি দিয়ে ফেলছি, সরি ভাই, আমি শেষ করে দিচ্ছি। গল্পগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে, অনেকদিন কথা বলি না, একজন বলে ফেলতেছি। ওনাকে কোশ্চেন করা হয়েছে, ভাই আপনার কোম্পানির স্টার্টিং এ শুরুতে তো এত টাকা মানে কোম্পানি তো আসতো না, আপনি কিভাবে এইগুলো চালাইছেন কিভাবে? তো উনি খুব সুন্দর একটা কোশ্চেন অ্যান্সার করছে, আমাদের অনেক জুনিয়র হবে। তো বলে, ভাই আমার কাছে যখন টাকা থাকতো না, আমি যেদিকে তাকাতাম যা দেখতে পাই ওইটা খুলে বিক্রি করে দিতাম। মানে হচ্ছে যে ওর বাসায় আছে, ওর এখন টাকা দরকার, মানে টাকা আজে বাজে কাজে না, কোর্স করবে, মিটারে যাবে, ফ্যান আছে, ফ্যান নিয়ে 1,000 টাকা একটা ফ্যান বিক্রি করা যাবে, ফ্যান খুলে নিয়ে বিক্রি করে দিচ্ছে। এইটা করছে, ওটা করছে, কিসের জন্য ভাই? স্কিল ডেভেলপমেন্টের জন্য। যার কারণে একটা ইন্টারন্যাশনাল লেভেলের কোম্পানি তারা একটা সিআরএমটা হচ্ছে ওই ডিজিটাল মার্কেটারদের জন্য একটা সিআরএম বানাইছে, ঠিক আছে? নামটা আমার এই মুহূর্তে মনে নেই। তো এই কাজগুলো আমরা ইনশাআল্লাহ করব। আর ফ্রিল্যান্সিং ভার্সেস আউটসোর্সিং কথা বলার ইচ্ছা ছিল, সম্ভব হলো না। ফ্রিল্যান্সিং টু এজেন্সি বিল্ডিং একটা কথা, এটা মানে কেন ইম্পর্টেন্ট? ফ্রিল্যান্সিংটা আসলে খুবই রিস্কি একটা জায়গা। আমরা মানে টাকা আর্ন করার জন্য ভালো, এটা টাকা আর্ন করা যায়, আবার একটা সময় রিস্কে থাকতে হয়। আমরা যারা 3 ইয়ার্স 4 ইয়ার্স 5 ইয়ার্স কাজ করতেছি, অনেক সময় রিস্কে থাকি যে ফাইবার কখন আমার অ্যাকাউন্টটাকে ব্যান করে দেয়। ফাইবার হচ্ছে ওই ক্লায়েন্টদের জন্য দুলাভাই, ঠিক আছে? মানে বায়ারদের কোনো কথা শুনে না, ক্লায়েন্টের কোনো একটা কমপ্লেইন করলে ওর খবর আছে, 12টা বাজে যায়। তো যখন তখন আমার অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। সো আমাকে কি করা উচিত? ধীরে ধীরে আমি যখন 3 ইয়ার্স 5 ইয়ার্স ধরে কাজ করতেছি, আমার থিঙ্কিং এ রাখা উচিত আমাকে একটা এজেন্সি বিল্ড আপ করতে হবে। আমি নিজেই স্কিল হয়েছি, আমার কমিউনিটিতে আরো কিছু বন্ধুদেরকে নিয়ে আমি একটা কোম্পানির মতো কিছু একটা করা যায় কিনা, কোম্পানির প্রিভিয়াস স্টেজ আর কি, এজেন্সি টাইপের কিছু একটা করা যায় কিনা। আর এই এজেন্সি করার জন্য এইটা খুব ভালো একটা পলিসি হচ্ছে, মানে আমি নিক ডাউন নাকি যেন বলে এটাকে, যে আমি নিশকে খুব ছোট করে নেব। দেখা যাচ্ছে আমি ওয়েব ডিজাইন করতে পারি, ওয়েব ডিজাইনটা আমি এমন কোম্পানির জন্য করব যারা একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রি, অর্থাৎ নিশ নিক ডাউন বলতে বোঝাচ্ছি যে নিশকে মানে ইন্ডাস্ট্রিকে ছোট করে ফেলা। দেখা যাচ্ছে আমি ওয়েবসাইট করবো শুধুমাত্র ডেন্টিস্টদের জন্য। আমি একটা এজেন্সি তৈরি করলাম, আমি 10টা ওয়েবসাইট তৈরি করলাম, এই ওয়েবসাইটটা আমি ডেন্টিস্ট ছাড়া অন্য কারো ওয়েবসাইট তৈরি করি, এবং আমি তাদেরকে রিচ আউট করলাম যে, বা আমি লয়ারদের জন্য শুধু ওয়েবসাইট তৈরি করি। এই ধরনের নিশকে যদি আমি ছোট করে নিয়ে আসি, এবং আমাদের এই ধরনের এজেন্সি বিল্ড করাটা সহজ, এটা নিয়ে পরবর্তীতে বিস্তারিত, এটা অনেক বড় একটা
সেশন এই টপিকটা নিয়ে কিভাবে আমরা বুটিক এজেন্সি করতে পারি। আপনি জাস্ট কিওয়ার্ডটা লিখে নেন, বুটিক এজেন্সি। হোয়াট ইজ বুটিক এজেন্সি, হাউ টু বিল্ড এ বুটিক এজেন্সি। এটা অবশ্যই কিছুদিন পরে করতে হবে, এখনই করতে যায় না, আপাতত টার্মটা জেনে নিন। এরপরে অফিস জবটা কেন ইম্পর্টেন্ট এটা বলে ফেলছি। এখানে অফিস কালচার মেনটেন করতে হবে, এটা শিখতে হবে, টিম ম্যানেজমেন্ট স্কিল শিখতে হবে। ওকে, এরপরে সফট স্কিলের কথা আগে বলা হয়ে গেছে। এরপরে আর্নিং অপরচুনিটি, এগুলো বিভিন্ন সময় আলোচনা চলে আসছে। জব মার্কেট, ফ্রিল্যান্সিং, রিমোট জব, ওন বিজনেস, এগুলো চলে আসছে। আর একটা কিওয়ার্ড লিখে রাখেন, স্যাস, এস ডবল এ এস, স্যাস। হোয়াট ইজ স্যাস, এটা কিভাবে কি করে এগুলো একটু জানবো। আর হচ্ছে মার্কেট প্লেস গুলোর কথা বলা হচ্ছে, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, চ্যালেঞ্জ এন্ড হাউ টু ওভারকাম। এই পয়েন্টের মধ্যে যে কথাগুলো বলা দরকার, যে এত এত সম্ভাবনার কথা শুনলাম, শুধু কি সম্ভাবনা, এখানে তো চ্যালেঞ্জও আছে, তাই না? অনেক চ্যালেঞ্জ আছে না? চ্যালেঞ্জগুলো আমাদের মাথায় রাখা দরকার, যে এখানে টেকনোলজিগুলো খুব র্যাপিডলি চেঞ্জ হয়। প্রতি 3 ইয়ার্স 4 ইয়ার্স এর পরে দেখবেন যে নতুন নতুন টেকনোলজি চলে আসছে। সো লার্নিং মেন্টালিটিটা আমাকে মাস্ট বি রাখতে হবে। জব কম্পিটিশন, এখানে আমি বিট করব কাদের সাথে, মানে মার্কেট প্লেসটা শুধু ছোট না, শুধু পাবনা না, বা শুধু বাংলাদেশ না, ঢাকা না, পুরো ওয়ার্ল্ড ওয়াইড এর মধ্যে আমাকে কম্পিটিশনটা করতে হয়। সো আমার কমিউনিকেশন স্কিল, ইংলিশ স্কিল, এই জিনিসগুলো আমাকে অবশ্যই ভালো রাখতে হবে। ল্যাক অফ এক্সপিরিয়েন্সটাকে আমাকে ধীরে ধীরে করতে হবে। তার মানে ইন টোটাল যে কথাটা হলো সেটা হচ্ছে যে আমাকে যেটা করতে হবে, এইটা একটা জার্নি, এটা ছোটখাটো একটা বিষয় না। মানে এই কথাটা আপনারা খুব গুরুত্ব দিয়ে মাথায় দেন, যে আইটি সেক্টরে প্রচুর টাকা আছে, স্কোপ আছে, অপরচুনিটি আছে, বাট এটা একটা জার্নি। আপনারা যদি মনে করেন যে আমি 3 মান্থে সবকিছু মানে উজাড় করে ফেলবো, এইটা একটা রং কনসেপ্ট হবে। আপনাকে 3 মান্থ থেকে 6 মান্থ আপনাকে আস্তে আস্তে শিখতে হবে। পরবর্তী 6 মান্থ সিনিয়রদের অধীনে ইন্টার্ন করতে হবে, আউট অফ কস্ট, ইনকামের আশা বাদ দিয়ে। এরপরে 1 বছর 2 বছর আপনি ছোটখাটো জব করবেন, এরপরে গিয়ে আপনি বড় বড় মানে বড় বড় মাছগুলো আপনি খেতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এখন কথা হলো যে ফোকাস অন স্মল পোর্শন। সামারি যদি করি আমি, যে আমাদেরকে একদম ছোট ছোট পার্ট, যেটা মানে একদম স্পেসিফিক, ওইটার উপর ফোকাস করতে হবে। নেভার স্টপ আপগ্রেডিং ইওর স্কিল ডেভেলপমেন্টটা কখনো ছাড়া যাবে না। কমিউনিটি নেটওয়ার্কিং করতে হবে। রিয়েল ওয়ার্ল্ড যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোতে কাজ করতে হবে, প্রোফাইল বিল্ড আপ করতে হবে, এবং নিজের উপরে আস্থা রাখতে হবে যে আমি পারবো। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, আমি পারবো। আমাদের এই যে ফ্রিল্যান্সার কমিউনিটির মধ্যে অনেক ভাই আছে যারা শুধু এক আঙুল দিয়ে কাজ করে, ট্রাস্ট মি, আছে না? কি যেন নাম বলতে পারবেন? এক আঙুল দিয়ে গ্রাফিক্সের কাজ করে, এক আঙুল দিয়ে, প্রতিবন্ধী, হুইল চেয়ারে ঘুরে, ঠিক আছে, বাঁকা হয়ে তাকিয়ে এক আঙুল দিয়ে কাজ করে। তারা যদি করতে পারে, আমরা তো স্ট্রং, অনেক ভালো আছি তো, তাই না? তো আমরা কেন পারবো না? এটা আস্থাটা রাখতে হবে, ঠিক আছে? টাইমটা স্কিল ডেভেলপমেন্টে ইনভেস্ট করতে হবে। ওকে, অনেক সময় নিয়ে ফেলছি, যদি কিছু কোশ্চেন করতে চান খুব সংক্ষেপে। হ্যাঁ, সিটিও কি এটা বুঝলাম না। চিফ টেকনিক্যাল অফিসার, সিকিউর ইলাবোরেশন হচ্ছে চিফ টেকনিক্যাল অফিসার, আর এটার সাথে রিলেটেড হচ্ছে সিইও। একটা কোম্পানির ম্যানেজমেন্টের যে বিষয়গুলো আছে, টপ এক্সিকিউটিভ যে ডিসিশন মেকারগুলো আছে, মেকিংগুলো আছে, এইগুলো সিইও নিয়ে থাকেন। আর যত টেকনিক্যাল পার্টগুলো আছে সেই পার্টগুলো সিটিও নিয়ে থাকেন। বড় ভাইরা আছেন, আপনারা আরেকটু ক্লিয়ার করেন ছোট ভাইয়ের কোশ্চেন। আর সার্টিফিকেশনের যে ব্যাপারটা, গুগল কিভাবে জিনিসটা সার্টিফিকেটগুলো, এটাও বড় ভাইদের জন্য রেখে দিলাম। হ্যাঁ, এটা প্যানেল ডিসকাশনে আলোচনা হবে, আপনি একটু রিমাইন্ড করে দিন, এটা ভাইয়ারা ভালো আনসার করতে পারে। হ্যাঁ, দুই একজন আর শর্টে। একটা ফানি কোশ্চেন বাট জানা দরকার। জি স্যার। বড় ভাইদের যে আপনি বললেন পটাইতে, ঠিক আছে, তো কিছু বড় ভাইদের আছে যাদের সময়ই হয় না, সেই ক্ষেত্রে কি করা? স্কিপ দেন। Skip দেন। হ্যাঁ, রাইট, একদম টোটালি স্কিপ দেন। দে আর নট বড় ভাই, ঠিক আছে? ট্রাস্ট মি, বড় ভাই যদি হয় তারা কমিউনিটির জন্য সময় দিতে হবে, ঠিক আছে? তাদের বিজনেস বা অন্যান্য কাজের জন্য দেখা যায় সময় পায় না। তাহলে তাকে আপনি করে রাখেন, নক করে রাখেন। সে আপনাকে যত সিনিয়র হোক, আপনি ইউনিভার্সিটির দেশের বাইরের প্রফেসরকে মেইল করবেন। আমাদের প্রফেসররা ইমেল দেখার সময় পায় না। বাইরের দেশের প্রফেসরকে আপনি শর্ট একটা মেইল করবেন, আপনার মেইল খুঁজে খুঁজে সেটা রিপ্লাই করবেন। সেটা হোক আপনি 5 ডেজ পরে, হোক হচ্ছে 15 ডেজ পরে। তো আমাদের যে বড় ভাইরা আছেন, আসলে ওনাদের থেকে আমরা যেন উপকৃত হতে পারি, এর জন্য দোয়া করি। এবং কমিউনিটিতে আপনাদের যখন অংশগ্রহণ বাড়বে, তখন বড় ভাইরাও অ্যাক্টিভ হবে, মাস্ট, এটা হবে, ঠিক আছে? হ্যাঁ, সেটা হচ্ছে এখানে ম্যাক্সিমাম বড় ভাইরা আছে, তো দেখা যায় যে যারা জুনিয়র তাদের তো সময় হয় না তাদের জন্য, প্লাস কিছু আছে মানে কিছু থাকে যেগুলো আসলে একটু রাফ বিহেভ বা যেটা আসলে না, এটা আসলে স্কিপ করি আমরা। পাবনা মুসলিম ফ্রিল্যান্সার্স
যে গ্রুপটা এবং আমরা পাবনা মুসলিম কমিউনিটি গ্রুপ থেকে আপনাদেরকে কমিটমেন্ট করতেছি আমরা দুইটা টিম মিলেই আমরা ট্রাই করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার। এবং আমার এখানে বড় ভাইরা আছে, বড় ভাইরাও জানতেছেন শুনতেছেন, আশা করি ওনারাও আমাদেরকে এই বিষয়ে পরামর্শ দিবেন কিভাবে আমরা ধীরে ধীরে এই কমিউনিটিটাকে ডেভেলপ করতে পারি। এবং আমাদের এই প্রোগ্রামের একমাত্র উদ্দেশ্য এইটা, আপনি যেটা বললেন। আর কোশ্চেন না নেই, হ্যাঁ? থ্যাংক ইউ। আমার স্লাইড থেকে স্লাইড দেখা থাকে কঠিন। কোশ্চেন একটু সময় শর্ট হয়ে গেছে, প্যানেল ডিসকাশন আছে, বড় বড় ভাইরা কথা